জি24 ঘন্টা 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজকে অবশ্যই উদ্বেগের খবরে চোখ রাখবো। গত কদিন ধরে আমরা দেখেছি বাংলাদেশে কি অরাজক পরিস্থিতি চলছে। জঙ্গি মুক্তি, জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনা, জঙ্গিদের জামিনে মুক্তি দেওয়া এবং এই সমস্ত ঘটনায় চাপ বাড়ছে নয়াদিল্লিতে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। এই জায়গা থেকেই এই বিস্তীর্ণ সীমান্ত, পশ্চিমবঙ্গের যে বিস্তীর্ণ সীমান্ত, সেখানে নতুন করে নজরদারি আরও কড়াকড়ি বিএসএফের। উদ্বেগ আরও বাড়ছে এই জায়গা থেকে, কারণ মায়ানমারে অশান্তি শুরু হয়েছে এবং সেই চাপ কিন্তু বাংলাদেশেও বাড়ছে, সীমান্তে বাড়ছে উদ্বেগ। বাংলাদেশে জঙ্গিদের মুক্তাঞ্চল, অনুপ্রবেশ শঙ্কায় এপারে সজাগ বিএসএফ। আর মায়ানমারে যে অশান্তি চলছে তাতে বাংলাদেশ নতুন করে চাপে, রোহিঙ্গা নিয়ে চিন্তায় পড়েছে দুই দেশই। বাংলাদেশ ভারত বিদ্বেষী একটা জিগির তুলছে, কিন্তু তাদের সীমান্তে কি চলছে তাদের তো চাপ সব থেকে বেশি, আমাদের মধ্যেও চাপ রয়েছে। এই সমস্ত নিয়ে আলোচনা করবো 5 কাহনে। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে কেতন জয়সওয়াল রয়েছেন কংগ্রেসে, আমাদের সঙ্গে বিজেপি প্রীতম দত্ত রয়েছেন, আমাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল থাকবেন এবং আমাদের সঙ্গে রয়েছেন কলামিস্ট বিপ্লব পাল মেরিল্যান্ড থেকে সরাসরি, ইউএসের মেরিল্যান্ড থেকে সরাসরি। তবে শুরুতেই যে খবরে চোখ রাখবো, জঙ্গিদের বাংলাদেশে নৈরাজ্য, জঙ্গিদের রীতিমতো বারবারন্ত। সীমান্তে গোপনে ডেরা বাঁধেনি তো পাকিস্তান ও বাংলাদেশি জঙ্গিরা? মালদা মুর্শিদাবাদ সীমান্ত নিয়ে সতর্কবার্তা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা বিজয় দিবসের আগে, তাই ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। ভাড়া বাড়ি আর হোটেল দুটোতেই চলছে নজরদারি। তো 71 সালে ভারত পাক যুদ্ধে ভারত বিজয়ী হওয়ার পর এবং বাংলাদেশ জন্ম নেওয়ার পর সেই বিজয় দিবসের আগেই এবার কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তরফ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হলো বিএসএফ এবং রাজ্য পুলিশকে, যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে, যেখানে মালদা এবং মুর্শিদাবাদের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কড়া নজরদারি চালাতে হবে, কারণ মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু ইনফিল্ট্রেশন হতে পারে। মূলত যারা পাক গুপ্তচর বা বাংলাদেশের জঙ্গি সংগঠনের যারা সঙ্গে যুক্ত তারা কিন্তু ওই সময় অনুপ্রবেশ করতে পারে বা এই সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়তে পারে। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত পশ্চিমবঙ্গের। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই কটা জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তা আসার পর সীমান্তে শুরু হয়েছে তৎপরতা। ভাড়া বাড়ি ও হোটেলে শুরু হয়েছে নজরদারি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বার্তার প্রেক্ষিতে মুর্শিদাবাদ ও মালদা সীমান্তে নজরদারিতে বিশেষ সজাগ বিএসএফ, সতর্ক রয়েছে রাজ্য পুলিশও। মালদা জেলায় 172 কিলোমিটার সীমান্তের মধ্যে 18 কিলোমিটার জলপথ রয়েছে, আর এই জলপথ দিয়েই যে কোনো সময় অনুপ্রবেশ ঘটতে পারে এমনটা আশঙ্কা করছেন বিএসএফের গোয়েন্দা শাখার কর্তারা, এবং যে কারণে মালদা জেলার বিভিন্ন প্রান্তে অতিরিক্ত বিএসএফ জওয়ান নিয়োগ করা হয়েছে। এমনিতেই তো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে আমাদের এই জায়গাটাতে একটা ব্যাপার আছেই, তার উপর এখন বাংলাদেশের যা পরিস্থিতি, ওখানে বেশ কিছু জঙ্গিকে আবার ছেড়েও দেওয়া হয়েছে ভারতে ঢোকার জন্য কিংবা অনুপ্রবেশের জন্য। তো এগুলো নিয়ে আমরা আতঙ্কিত। গ্রামের লোক প্রচুর, সবাইকেই বলা হয়েছে, বিএসএফ এর দিক দিয়েও অ্যালার্ট করা হয়েছে
যে কোনো রকম বা আদার্স যদি ফেস যদি দেখতে পাও ইনফরমেশন দেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তে সব রকমভাবে সতর্ক বিএসএফ। বিক্রম দাস ও রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। আমি শুরুতেই বিপ্লবদার কাছে আসবো। বিপ্লবদা, আমরা গত কয়েকদিন ধরেই একের পর এক খবর করেছি যেখানে যে সময় একেবারে সরকার বদল হয়েছিল 8টা জেল ভেঙে পালিয়ে গিয়েছিল বন্দিরা এবং তাদের কোনো খোঁজ নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাদের মানে বেশ কয়েকজনের খোঁজ নেই, জঙ্গিদের খোঁজ নেই, ধরার উদ্যোগ আছে কিনা তা নিয়েও সন্দেহ। কতটা মানে চাপে, চ্যালেঞ্জের মুখে এই সময় দাঁড়িয়ে ভারতীয় সীমান্ত? এইটা আমি আগের দিনও বলেছি যে বাংলাদেশের অঘোষিত গৃহযুদ্ধ যেটা চলছে বিভিন্ন ফ্রন্টে, সেটা ভারত এবং পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ অফ দ্য সেঞ্চুরি হতে চলেছে। সম্ভবত দেশভাগের পর এটা ভারতের সামনে আর একটা, এবং দেশভাগ এবং 71-এর পর একটা বৃহত্তম চ্যালেঞ্জ হতে শুরু করেছে। কারণ বাংলাদেশের ডিসইন্টিগ্রেশন সবে শুরু হয়েছে। চট্টগ্রামের যে পার্বত্য উপজাতি সিএইচটির যে শান্তি বাহিনী আগে ছিল, ডিজলভ হয়ে গেছিল, এখন কেএনএফ এর টার্মে আছে, তারা খুব শীঘ্র সম্ভবত চট্টগ্রামকে স্বাধীন দাবি করবে। অর্থাৎ বাংলাদেশের মধ্যে কতগুলো বিচ্ছিন্নতাবাদী দল যেমন নিজস্ব ঘোষণা দিতে চলেছে, জঙ্গি ঘোষণা দিতে চলেছে, তেমন ভারত বিরোধী নানান ধরনের জঙ্গি গোষ্ঠী, যেগুলো ইসলামিক জঙ্গি গোষ্ঠী বা নর্থ ইস্টের জঙ্গি গোষ্ঠী, তারা অলরেডি বাংলাদেশে বিশাল পরিমাণে শেল্টার পাচ্ছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশে কার্যত যে সরকার আছে সেটা বৈধ সরকার না, সবাই জেনে গেছে। ফলে এখন সিরিয়াতে যে ঘটনা ঘটেছিল, সিরিয়াতে যেভাবে সিরিয়ার বিভিন্ন রকম জঙ্গিদের একটা মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছিল, বিভিন্ন দেশের সাপোর্টেড জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশ কার্যত সিরিয়ার দিকে এগোচ্ছে, যেখানে বিভিন্ন দেশের জঙ্গি গোষ্ঠী, অর্থাৎ ধরুন মিজোরাম থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, আপনি আরাকান আর্মির কথা বলুন, সবাই বাংলাদেশে আজকে শেল্টার পাচ্ছে। কারণ সেখানকার কেন্দ্রীয় গভর্নমেন্ট যেটা বা মিলিটারি সিস্টেম ভীষণ রকমের দুর্বল। ফলে এই অবস্থায় সমস্ত ভারত বিরোধী যত জঙ্গি গোষ্ঠী আছে, সেটা ইসলামিক হোক বা নর্থ ইস্টের ট্রাইবাল গোষ্ঠী হোক, তারা কিন্তু বাংলাদেশে ভীষণ রকমের শেল্টার পাবে। এবং এটা পশ্চিমবঙ্গের জন্য তো বটেই, ভারতের প্রত্যেকটা নর্থ ইস্টের বিচ্ছিন্নতাবাদী যে আন্দোলনগুলো আছে তাদের জন্য একটা ডেঞ্জারাস ফ্ল্যাশিং পয়েন্ট তৈরি হতে চলেছে। ভারত যদি বাংলাদেশকে ফোকাস না করে এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি একটা ভালো সম্পর্ক এই মুহূর্তে না থাকে, এই সমস্যা সাংঘাতিকভাবে কিন্তু বাড়তে থাকবে। এবং 71-এর পরে সবচেয়ে বড় রিফিউজি ক্রাইসিসের সম্মুখীন আমরা হতে চলেছি উইদিন অ্যানাদার কাপল অফ মান্থ। আচ্ছা, আমি আসবো বিপ্লব যে কথা বললেন প্রীতম, যদি হয় রীতিমতো উদ্বেগের, ভয়ঙ্কর, যদি আফটার 71 এই ভয়ঙ্কর রিফিউজি ক্রাইসিসের মুখোমুখি, ওইদিকে বাংলাদেশ কিভাবে হতে চলেছে মায়ানমার সীমান্তে, সেই খবরে পরে আসছি। কিন্তু আমাদের এপার নিয়ে যদি আমরা চিন্তা করি, এবং যেরকম আমাদের প্রতিনিধি রণজয় দেখালো, মালদার মতন বিভিন্ন জায়গা অরক্ষিত হয়ে পড়ে রয়েছে দুপারে নদী, এবং তুমি বলতেই পারো যে রাজ্য সরকার জমি দেয় না, অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এই চাপানুতরে আমরা যেতে চাইছি না, এই রাজনৈতিক কচকচানিতে যেতে চাইছে না। তোমরা কতটা সতর্ক আলাদাভাবে নিচ্ছ, সতর্কতা নিচ্ছ, কেন্দ্র কতটা সতর্কতা নিচ্ছে, এটাই কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রীতম, রাজনীতি ছেড়ে। না দেখো, আজকে কেন্দ্র কতটা গুরুত্বপূর্ণ সেটা প্রথম দিন প্রাইম মিনিস্টার বলেছে, 3বার তোমার বিদেশ দপ্তর থেকে বলা হয়েছে। তারপর আমরা যেটা করি, ফরেন সেক্রেটারি লেভেলের গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা মিটিং হয়েছে। তারপরে 19 সরকার মানতে বাধ্য হয়েছে অফিসিয়ালি যে সত্যি ওখানে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, যদিও প্রায় 2-3 হাজারের উপরে এফআইআর হয়েছে বা নথিভুক্ত হয়েছে। উনি বলেছেন যে এখনও আসেনি, পরে দেবেন। সে পরে কবে আবার প্রেস কনফারেন্স হবে সেটা আমরা জানি না। কিন্তু কথাটা হচ্ছে, আজকে দেখুন এই যে কাংলা সরকারের ওখানকার বিএনপি টিএনপি লোকজন কিছু বলছিল না যে 4 দিনে কলকাতা, তারপরের দিন বিহার, তারপরের দিন উড়িষ্যা। তা আজকে ওদের পাশে এই যে নিজেদের যে জায়গাটা, সেখানে আজকে আমার যেটা খবর বা ওখানকার যে খবর আমরা পাচ্ছি, সেখানে 50,000 রোহিঙ্গা আমি আসবো, সুতরাং আমি সবকিছু রিলেটেড। এই কথাটা আমরা
একমাত্র এক ভারতীয় জনতা পার্টি বারবার বলে আসছে প্রত্যেকটা সরকারকে, দিল্লি রাজ্য সরকারকে বলছে, আপনার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে বলছে যে আপনারা এই ভারতবর্ষের ইন্টিগ্রিটি নিয়ে একদম রাজনীতিটা করা বন্ধ করুন। ওখানকার আপ সরকার রোহিঙ্গাদের নিয়ে দিল্লিতে বসিয়েছে, এখানকার তৃণমূল সরকার। আমি রোহিঙ্গা ইস্যুতে আসবো প্রীতম, আমি নির্দিষ্টভাবে যেটা জানতে চাইছি যে এই যে বিস্তীর্ণ বিস্তীর্ণ এলাকাটা, মেঘালয় তুমি দেখো, তুমি বলতে দাও, তুমি যখন মেঘালয়টা তোমার সব জায়গায় কাঁটাতার পড়ে গেছে, তো সুতরাং কিন্তু তোমার যে জায়গা পড়েনি, তুমি আজকে প্রায় 4,500 কিলোমিটার আমাদের সাথে বাংলাদেশের বর্ডার, সেখানে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গের বর্ডার, সেখানে প্রায় 900 সামথিং কিলোমিটারে এখনো কোনো কাঁটাতার দেওয়া হয়নি। এবার কাঁটাতার না দিলে কতজন তুমি ম্যান মেড করবে? এবার কাঁটাতার দিলে অনেক রকম প্রযুক্তি ব্যবহার করা যায়, নানা রকম সিসিটিভি থেকে শুরু করে নানা রকম লেজার পদ্ধতি, সেরকম সব রকম টেকনোলজি আছে, কিন্তু তোমার ফার্স্ট যে তোমার বাধাটা সেটাই যদি না থাকে, বারবার শুধু তোমার এই কয়েকদিন আগে যখন অমিত শাহ এসেছিল তোমার পেটটা বলে মনে আছে, সেদিনকে গৃহমন্ত্রীর একদম সচিব গিয়ে নবান্নে গিয়ে বারবার বলেছে, সেটা কয়েকদিন আগে এলওপি নিজে অফিসিয়ালি বলেছেন, যদি ভুল বলতেন তাহলে ওরা ডিফেন্ড করতো, নবান্ন থেকে করেনি, তো আমি ঠিক বলেছে। অমিত শাহ নিজে বলেছে যে আমাদের বারবার জমি দিন, হাত জোর করে বলেছে আপনার জমি দিন, ভারতবর্ষের সিকিউরিটি নিয়ে খেলবেন না। আজকে দেখুন তো, আজকে এই ঝাড়খণ্ডের ইলেকশনের সময় যাদেরকে ধরা হলো তাদেরকে সবকটা পশ্চিমবঙ্গ যোগ, কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে ধরা হলো পশ্চিমবঙ্গ যোগ, এই দিল্লিতে ধরা হচ্ছে পশ্চিমবঙ্গ যোগ, এখান থেকে নিয়ে গিয়ে দিল্লিতে দাঙ্গা করছে আপের কাউন্সিলর। পশ্চিমবঙ্গে বিএসএফ এর নজরদারিও কম না, এবার সেটাই বিএসএফ এর নজরদারি দেখো, আমি তোমাকে বারবার বলছি, একটা ম্যান মেড ব্যাপার, আর একটা কাঁটাতার অলরেডি দেওয়া আছে। তুমি যদি কোনো একটা ব্যারিয়ার না, তাহলে কাঁটাতার দিয়ে লাভ নেই, সব জায়গায় তাহলে বিএসএফ দাঁড় করে দাও। কাঁটাতার যাওয়ার জন্য যে জমিটা বারবার বলো, সেটা যদি মমতা ব্যানার্জি সেটা কিন্তু রাজনীতি করেন, তাদের যদি ভোট ব্যাংক হিসেবে ইউজ করেন, তাহলে এইটাই আমরা বারবার বলছি, আজকে উনি বুঝতে পারছেন। দেখুন, একটা খুব সিরিয়াস, খুব বড় একটা ইস্যু, তাই আমি বা আমাদের নেতারাও বলছেন, আমিও বলছি যে বি সিরিয়াস, দুজনকেই বলছি, মানে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আমাদের সকলকে একসাথে মিলে এই সমস্যাটা, যেটা আমাদের রাজ্যের সমস্যা হতে পারে, আমাদের দেশের সমস্যা হতে পারে, আমাদের সমাজের সমস্যা হতে পারে, এই সমস্যাকে যাতে আমরা সিরিয়াসলি নিই, আর একেবারে এই রাজ্য সরকার কেন্দ্র সরকার ভেদাভেদ রাজনীতি এগুলোকে সাইডে রেখে আপাতত দেশের হয়ে দেশের জন্য কাজ করি। কারণ হচ্ছে যে আমরা দেখছি যে এই বাংলাদেশে যে ইস্যুগুলো হচ্ছে, সেটাকে নিয়ে কেন্দ্রীয় সরকার কি করছে না করছে এখনো কিছু বোঝা যাচ্ছে না, আর রাজ্য সরকার এখান থেকে বলছেন যে ললিপপ আমরা খাবো না, মুক্ত। এবার আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি, আপনারা এখানে এদেশে এ রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি না করে, এই ইস্যুটাকে ভাঙিয়ে না খেয়ে ইনক্যাশ করার চেষ্টা না করে, আপনাদের সরকার আছে, আপনারা ইন্টারন্যাশনালি ব্যাপারটাকে বাংলাদেশকে চাপে ফেলুন, ইন্টারন্যাশনালি একটা প্রেশার ক্রিয়েট করুন। কারণ এই যে পরিস্থিতি বাংলাদেশে এই সময় তৈরি হচ্ছে, এটা মানে যেটা আপনারা বললেন আর কি, যে দুনিয়া থেকে যত রকম ভারত বিরোধী লোক সব এসে আজকে বাংলাদেশে রয়েছে, সেখানে পাকিস্তান চীনের উস্কানিতে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি। আমাদের এটাকে যদি ট্যাকেল করতে হয়, আমাদের একসাথেই রাজনীতিটাকে সাইডে রাখতে হবে। সে ভোট আসবে আবার রাজনীতি করবেন, ঠিক আছে, কিন্তু আপাতত রাজনীতিকে সাইডে রেখে মানুষের স্বার্থে এই সমস্যাকে সমাধান করার জন্য এটা করতে হবে। আর মাননীয়, এটা হলো বিজেপির কথা। এবার মাননীয় বলছেন যে ললিপপ আমরা খাবো না, তো আপনাকে ললিপপ খেতে কে বলছে? আপনারা ললিপপ না খেয়ে এই রাজ্যে যে জমিগুলো, যেই জায়গাগুলো এখনো জমি পাইনি, বিএসএফ এর সাথে যদি কোনো জমি জট আছে সেখানে সমস্যা, এটা তো একটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। এখানে রাজনীতি না করে মাননীয়কে হাত জোড় করে প্রার্থনা করব, আপনারা ওই জমি জটটা মিটিয়ে, যেহেতু ল্যান্ড ইজ আ স্টেট সাবজেক্ট, আপনারা ব্যাপারটা বসে নিয়ে আমাদের এই নিরাপত্তা একটা ব্যবস্থা আমাদের দরকার। এখানে কেন্দ্র রাজ্যকে ঠেলে দেবে, রাজ্য কেন্দ্রকে ঠেলে দেবে, আবাস যোজনার মতো বা অন্যান্য দুর্নীতির মতো ওইসব ইস্যু, আর এইসব ইস্যুর মধ্যে কিন্তু একটা বিরাট ব্যাপার, মানে বিরাট একটা বড় সমস্যা, মানে দুজনকেই সিরিয়াস হতে হবে, দুই দলকে। আমি এই জায়গা দিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা যেরকম দেখেছি, কেতন যেরকম বলছেন যে ভারত বিদ্বেষী শক্তি বাংলাদেশ, এবং ভারত নিয়ে পড়ে রয়েছে, ভারত দখল করে নেবো, এই ধরনের কথাবার্তা উঠছে। কিন্তু ভারত নিয়ে পড়ে থাকার সঙ্গে সঙ্গে মায়ানমার সীমান্ত, যেরকম প্রীতম এবং বিপ্লবদা বলছিলেন যে সেখানে কিন্তু চাপ বাড়ছে। বাংলাদেশ সংলগ্ন সীমান্ত এলাকার বেশিরভাগই এখন আরাকান আর্মির দখলে, যাদের বিরুদ্ধে সামরিক জুন্টা সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ছিল রোহিঙ্গারাও। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা বাংলাদেশে, চিন্তা বাড়ছে ভারতেরও। বাংলাদেশ মায়ানমার সীমান্তের 270 কিলোমিটার এখন মায়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির দখলে। কদিন আগে মংডু শহরও দখল করে নিয়েছে তারা। এই মংডু শহরের 80% রোহিঙ্গা। আরাকান বাহিনীর সীমান্ত দখলের জেরে বাংলাদেশ সীমান্তে বাড়ছে চাপানুতর।
আং সান সুচির সরকারের পতন ঘটিয়ে মায়ানমারের ক্ষমতা দখল করে সেনা। সেনাদের সেই জুন্টা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামে 3 বিদ্রোহী গোষ্ঠী 3 ব্রাদারহুড অ্যালায়েন্স, যাদেরকে বলা হয় আরাকান আর্মি। জুন্টা সরকারের সেনার সঙ্গে হাত মিলিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ছিল আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরাকান রোহিঙ্গা আর্মি আর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। মংডু শহরেরও যখন পতন হয়েছে তখন এই 3 সংগঠন সহ সাধারণ রোহিঙ্গাদের মধ্যেও দেশ ছাড়ার প্রবণতা বাড়বে। চাপ অবশ্যই পড়বে বাংলাদেশের ওপর। ইতিমধ্যেই বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তু রয়েছে। কক্সবাজার আর বান্দরবানের বিস্তীর্ণ অংশে তাদের বাস। তাদের প্রত্যর্পণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে হাসিনা সরকার। ইউনূস সরকারের উপর চাপ তো কমবেই না, উল্টে বাড়বে। একই সঙ্গে চিন্তা ভারতেরও, কারণ ভারতেও প্রায় 40,000 রোহিঙ্গা উদ্বাস্তু রয়েছে। বাংলাদেশ পেরিয়ে তাদের ভারত সীমান্তে আসার ঘটনাও সামনে এসেছে আগে। এই জায়গা থেকেই ভারত বাংলাদেশ সীমান্তে বেড়েছে নজরদারি, কারণ মায়ানমারের আরাকান রাজ্যের কয়েকটি রোহিঙ্গা গোষ্ঠীর অভিযোগ আরাকান আর্মি রোহিঙ্গাদের জোর করে তাড়িয়ে দিচ্ছে এবং তাদের বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিচ্ছে। আরাকান আর্মির সঙ্গে সেভাবে কোনো কূটনৈতিক দৌত্য নেই বাংলাদেশের। তার উপর আরাকান আর্মির তরফে একাধিকবার অভিযোগ জানানো হয়েছে বাংলাদেশের টেকনাফ ও সংলগ্ন অঞ্চল থেকে রোহিঙ্গা জঙ্গিরা ঘাঁটি গেড়ে রয়েছে, সেখানে আরাকান আর্মির বিরুদ্ধ গোষ্ঠীদের সাহায্য করা হচ্ছে। এই অবস্থায় সীমান্তে সেই আরাকান আর্মির দখলদারিতেই চাপ বাড়বে ঢাকার। রোহিঙ্গা অনুপ্রবেশ আরও বাড়ার আশঙ্কা। স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বাড়বে উদ্বেগ। গত কয়েকদিন ধরে ভারত বিদ্বেষকে হাতিয়ার করে রাজনৈতিক অস্তিত্ব জাহির করতে চাইছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ভারত সীমান্তে উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্রের বিষয়ও একাধিকবার সামনে এসেছে। এই অবস্থায় তাদের মায়ানমার সীমান্ত নড়বড়ে। বিশেষজ্ঞদের মত, ভারতের বিরুদ্ধে না গিয়ে মায়ানমার সীমান্ত রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যাকে এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত ইউনূস সরকারের। আগে নিজের সীমান্ত সামলাক বাংলাদেশ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বিপ্লবদা, একদম সংক্ষেপে জানতে চাইব কতটা চাপে মায়ানমারের এই ক্রাইসিসে বাংলাদেশ? এটার জন্য একটু তোমাকে 2 মিনিট আমাকে সময় দিতে হবে, আমি একটু ইতিহাসটা না, আমি বিপ্লবদা, আমি এই বিষয়টা একটু ব্রিফ তোমার কাছে পরে নেবো। আমি একদম জাস্ট একটু, আমি ব্রেকে যেতে হবে আমাকে একটা, তোমার কাছে আমি পরে আবার আসবো। জাস্ট একটু ব্রিফ করে দাও। হ্যাঁ, ব্রিফটা হচ্ছে এরকম যে সিএইচটি চট্টগ্রামের যে পার্বত্য এলাকা, সেটা বৌদ্ধদের এলাকা, ওখানে মুসলিম প্রধান এলাকা না, কিন্তু বাংলাদেশের সরকার গত 50 বছর ধরে সেখানে সেনাবাহিনীর সাহায্যে বিভিন্ন গ্রামগুলো দখল করে বিভিন্ন রকম মুসলমানদের সেটেলমেন্ট করার চেষ্টা করেছে, যার ফলে প্রায় 1990s-এ 25টা গণহত্যা হয় এবং খুব নির্মম, সেগুলো ইতিহাস আমি পরে বলবো। একটা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে মেরে ফেলা হয়েছিল চট্টগ্রামের উপজাতিদের, যার জন্য তারা প্রতিরোধ বাহিনী তৈরি করে। সেই প্রতিরোধ বাহিনীর নাম ছিল শান্তি বাহিনী। তা সেটা 97-এ যখন একটা সেটেলমেন্ট চুক্তি হয়, তখন ঠিক হয় যে যেসব গ্রাম উপজাতিদের কাছ থেকে দখল করা হয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়া হবে, তাদের একটা স্বায়ত্তশাসন দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। সেখানে এখনো পর্যন্ত তাদের বিতরণ আছে। এবার একটা জিনিস বুঝতে হবে, আরাকান আর্মি, তুমি যেটা বললে, আরাকান আর্মি আর এই যে সিএইচটিতে যারা আছে, এদের কিন্তু এথনিক কম্পোজিশন এক। এরা খেরো বুদ্ধিস্ট, মানে রিলিজিয়ন এক, খেরো বুদ্ধিজম, এবং যারা আছে মুর্মু এবং কেএনএফ, এরা মোরালেস একই রকম একটা এথনিক কম্পোজিশনের লোক। তো যার জন্য যেটা হচ্ছে, আরাকান আর্মি এবং বাংলাদেশের এই শান্তি বাহিনী বা কেএনএফ বলে এখন একটা নতুন নাম হয়েছে, তারা কিন্তু একে অপরকে সাহায্য করে। ওদিকে মিলিটারি যন্ত্র মার্কে আসলে আরাকান আর্মি অ্যাকচুয়ালি এদিকে সিএইচটির শেল্টার দেয়, আবার বাংলাদেশ আর্মির হাতে মার খেলে সিএইচটি আবার আরাকান আর্মির হাতে পায়। এটা একটা মোরাললেস একই রকম গোষ্ঠী, এবং এরা বহুদিন থেকে এখন চট্টগ্রামের স্বাধীনতা চাইছে। এখন আরাকান আর্মি ভীষণ রকমের আমি আসবো এই জায়গাটা বিপ্লবের কাছে, আরো বিষয়টা বোঝার চেষ্টা করবো। একটা বিরতির সময় হয়ে গেছে, তার মানে যে চট্টগ্রাম নিয়ে ভারতকে দোষারোপ করছিল, ভারত নিয়ে টেনশন করছিল, আরাকান আর্মির কাছ থেকে সেই চট্টগ্রাম আগে সামলাক বাংলাদেশ, তারপরে ভারতের কথা ভাববেন। আমি এর ব্রিফ হিস্ট্রিটা আরো জানবো, বিরতির পর সঙ্গে থাকো। প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই যে বিষয়টা জানতে চাইবো, একদিকে তো খুলেআম জঙ্গিরা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকে, তার মধ্যে একটা রোহিঙ্গা ক্রাইসিসের আর একটা আশঙ্কা দেখা দিয়েছে। আমি বাংলাদেশটা যদি বাদ দিই, আমাদের সীমান্ত নিয়ে ভাবি, কতটা উদ্বেগের? আমি আর একটু পেছনে যেতে চাই।
আওয়ামী লীগ আর শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশে, আমরা কেউ জানতাম না। আমরা জানতে পারলাম 2-3 দিন আগে, যখন শেখ হাসিনা ইন্ডিয়াতে ডিফেক্ট করছে। সো দিস ওয়াজ আ ন্যাশনাল ফেলিয়ার ইন্ডিয়ান গভর্নমেন্টের, যে হঠাৎ আমরা জানতে পারলাম নিউজে যে শেখ হাসিনা কাল ইন্ডিয়াতে ডিফেক্ট করছে, আর এর খবর কেউ জানতো না। আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বাংলাদেশে কি ছিল, কি হচ্ছে, আমরা জানতামও না। আর আমাদের যদি আপার লিডাররাও তো জানতো তারা কি ডিসিশন নিয়েছে, কিন্তু এরকম একটা টার্ময়েল হচ্ছে পাশের দেশে বাংলাদেশে, এটা আমরা ইন্ডিয়া জানতো না। মাইন্ড ইউ, ইন্ডিয়া ইজ দ্য 3rd লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা তো আমাদের নিজের একটা হোমওয়ার্ক করতে হবে অ্যাবাউট ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যাবাউট কাউন্টার ইন্টেলিজেন্স। এটা একজন আর্মড ফোর্সেসে থেকে যে এইসব করেছে সারা জীবন, আই সি ইট এজ এ গ্লেয়ারিং ফেলিয়ার ইন ইন্ডিয়ান গভর্নমেন্ট। যাই হোক, বাংলাদেশে এখন এই প্রবলেমটা আছে। ইট ইজ আ ফরেন ইন্সপায়ার্ড কু। এর সম্বন্ধে মানে কোনো ডাউট নেই যে কোনো বিদেশি পাওয়ার এই কুটাকে অর্গানাইজ করেছে, শেখ হাসিনাকে ইজি এক্সিট দিয়েছে। কিন্তু যে নেক্সট স্টেপ, একটা স্টেবল অল্টারনেট গভর্নমেন্ট থাকা দরকার, সেটা হয়তো করতে পারেনি। তো এখন আমরা দেখছি মোহাম্মদ ইউসুফকে আর ইউনুস আর আদার্স যারা ওর সাথে জড়িত আছে, এরা যেরকমভাবে কথা বলছে, এটা দেখাচ্ছে দেশটা ভীষণ আনস্টেবল। না, আপনি তার মানে যে শুরুতে ইন্টেলিজেন্স ফেলিওরের কথা বললেন, তার মানে তো এই দাঁড়াচ্ছে যে প্রশ্নটা আমি আপনাকে করলাম যে বর্ডার সিকিউরিটি, সেখানেও কিন্তু তার মানে একটা কোথাও ফাঁকফোকর থাকার আশঙ্কা আপনি করছেন, যে কোথাও গিয়ে একটা ফাঁকফোকর থাকছে, হয়তো ইন্টেলিজেন্স ফেলিওরের কারণে আমরা বড়সড় বিপদের মুখে পড়লেও পড়তে পারি যদি আমাদের এই ফেলিওরটা যদি ভরপাই না করা যায়। আমি এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ব্রিগেডিয়ার সান্যাল দাবি করছিলেন যে শেখ হাসিনার পতন একটা বড়সড় ইন্টেলিজেন্স ফেলিওর ভারতের ক্ষেত্রেও, কারণ ভারত আগে থেকে আঁচ করতে হয়তো পারেনি। যদি ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে থাকে, আমি যদি বর্তমান পরিস্থিতির কথা যদি ভাবি, তাহলে অনুপ্রবেশের আশঙ্কা যেখানে জোরদার হচ্ছে, বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ, তার আঁচ এখানে পড়ার একটা আশঙ্কা হচ্ছে। সীমান্ত নিয়ে কতটা উদ্বেগ, আমি ব্রিগেডিয়ার সান্যালের কাছে যাব, কতটা বিষয়টা ভাবার? দেখুন, আমাদের যে গ্রাউন্ড ইন্টেলিজেন্স সিস্টেমটা বেশ এফেক্টিভ। আমি যখন কলকাতার স্টেশন কমান্ডার ছিলাম, আমি কাউন্টার ইন্টেলিজেন্সও দেখতাম 2008-2010-এ। আর যখন আমরা বাংলাদেশ উগ্রবাদী সম্বন্ধে খবর পেতাম, আমরা স্টেট গভর্নমেন্টকে বলতাম। তারপর স্টেট গভর্নমেন্ট কী করবে না করবে, ইট ইজ দেয়ার। তো আমাদের ইন্টেলিজেন্স সিস্টেম বেশ এফেক্টিভ। সেকেন্ড, এই যে 5-6 বছর শেখ হাসিনার রুল থেকেছে বাংলাদেশে, আমাদের কোঅর্ডিনেশন বিটুইন বাংলাদেশ ইন্টেলিজেন্স এজেন্সিজ আর আমাদের বেশ ভালো। আর আমরা হয়তো অনেকটা ওদের স্লিপার সেলসের মধ্যে ইনফিল্ট্রেট করতে পেরেছি। তো রোহিঙ্গারা কিংবা বাংলাদেশ টেররিস্টরা ইন্ডিয়াতে থ্রু পশ্চিমবাংলায় চলে আসবে আর আমরা জানতে পারবো না, চান্সেস ভীষণ কম। কিন্তু এরকম তো হয়েছে না, একটা দুটো দেখো, হয়নি তা তো নয়। না, একটা দুটো ফসকে যায়, যেমন আমরা। এবং এই যে আমাদের ফেন্সিং দেখুন, সব জায়গায় তো ফেন্সিংও নেই। ফেন্সিং নেই, খোলা জায়গা আছে, নদী আছে, আমাদের ক্যাটল স্মাগলিংও চলছে, রুখতে পারছে না বিকজ অফ ভেরিয়াস রিজনস। আমরা তো এই যে অবস্থাটা
বিশেষ করে সিকিউরিটির আর লাইকলিহুড অফ আমাদের পশ্চিমবাংলা কিংবা ভেতরে একটা টেরর অ্যাকশন হবে, এটা আমরা ডিসকাউন্ট করতে পারি না। আমাদের সব সময় তৈরি হতে থাকার দরকার। যেমন আমি কাউন্টার ইনসার্জেন্সিতে জেএনকেতে ছিলাম, লোকেরা আমাদের এক্সপেক্ট করতো যদি পাকিস্তান 100টা অ্যাটাক লঞ্চ করে, আমাদের পুরো 100টা ওটাকে নিউট্রালাইজ করতে হবে। ওর মধ্যে থেকে একটা যদি ফসকে যায় তখন আমাদের বলতো উই আর ইনকম্পিটেন্ট। তো এটা হচ্ছে একটা ন্যাশনাল অ্যাপ্রোচ টু টেরর অ্যাক্টিভিটি। ঠিক, আমি সেই জায়গা থেকে প্রীতম, তার বড় সড়ো চ্যালেঞ্জ এটা কেন্দ্রের কাছে এই মুহূর্তে। দেখো, চ্যালেঞ্জ তো ছিল, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আজকে তুমি পাকিস্তান অবস্থা দেখেছো কি অবস্থা হয়েছে, আটার দাম 400 টাকা। তো যাই হোক, তো আজকে তোমার এই ইউনিপোলার ওয়ার্ল্ডে যুদ্ধটা সামনাসামনির থেকে অনেক রকমভাবে ট্যাকেল করা যায়। যে আজকে যে দাদা বললেন না যে ইন্টেলিজেন্স ফেলিয়ার হতো, তাহলে আর শেখ হাসিনা একদম জ্যান্ত ইন্ডিয়াতে চলে আসতো না। ইন্টেলিজেন্স আছে দেখে দেখুন, একটা যে অভ্যন্তরীণ ব্যাপারে ডাইরেক্ট কোনো দেশ, এটা উনি আর্মিতে আছেন বা ছিলেন, খুব ভালো করে জানেন ডাইরেক্ট যেতে পারে না। কিন্তু আপনি এটা খুব একটা কথা খুব এখানে লক্ষণীয় যে দেখবেন যে শেখ হাসিনা কিন্তু কোনো রেজিগনেশন দিয়ে আসেননি, উনি একজন প্রধানমন্ত্রী এখনও আছেন বাংলাদেশে। কীভাবে কী হয়েছে না হয়েছে এটা পরে ব্যাপার, কিন্তু উনি একজন প্রধানমন্ত্রী, ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ঠিকঠাক ছিল বলে ওনাকে একদম সশরীরে এখানে নিয়ে আসতে পেরেছিল। সেকেন্ড, আপনি আজকে বলছেন না এই আপনার উনি যখন কাশ্মীরে ছিলেন তখন ওই সীমান্তে গুলি চালাতে পারমিশন নিতে হতো, এখন একদম ওপেন খোলা হাত করে দিয়েছে প্রত্যেক সৈন্যদের, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তো সুতরাং ওখানে একটা মারলে আমরা এখন 10টা মারি। তো সুতরাং ওই ব্যাপারটা নয়। আজকে 24,000 কোটি টাকা ডিফেন্স আমরা বাইরে এক্সপোর্ট করি, সুতরাং আমাদের ডিফেন্স এখন অনেক অনেক বেশি উন্নত। আর তুমি বলছো আজকে বাংলাদেশের কথা, তুমি দেখো না আজকে যেই বাংলাদেশের যেই জঙ্গিরা ওই 5% 10%-এর জন্য এমন একটা ভাব করছিল যেন কালকেই ইন্ডিয়ান আর্মি অ্যাটাক করে দেবে, কিন্তু এরকম নয়। আজকে যে প্রেস সেক্রেটারি গেছে, কথা হয়েছে, এর আগে তো ইউনিট সরকার বলছিল না কিছু হয়নি, কোনো ব্যাপারই না। যেই প্রেস সেক্রেটারি গেছে পরের দিনই প্রেস বিবৃতি দিতে বাধ্য হচ্ছে, তার কারণ হচ্ছে এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক প্রেশার। চারিদিকে ওখানে ট্রাম্প থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, আপনার ইউকে পার্লামেন্ট থেকে শুরু করে সবাই বিবৃতি দিচ্ছে। এটা ডিপ্লোম্যাটিক প্রেশার নয়, তাহলে আর কোনটা প্রেশার? তো সুতরাং আজকে যেটা ভারতবর্ষে ভাবতে হবে, যেই বারবার আমরা যেটা কথা বলি যে রোহিঙ্গা তো একটা রোহিঙ্গা মুসলমান, তো রোহিঙ্গা মুসলমানদের এই জামাত ভাইরাও তো মুসলমান, তারা একদম বুকে জড়িয়ে নিয়ে নিক, কোনো অসুবিধা নেই। কেন? তার কারণ হচ্ছে আজকে ওনারা দেখতে পাচ্ছেন যে কত রকম, প্রায় 1 লাখ রোহিঙ্গা মুসলমান তোমার মংটু, বুদিটাং অ্যান্ড পালতাইস বলে যে এই জায়গাটা প্রায় 270 কিলোমিটার মারাকান আর্মি দখল করে নিয়েছে। তো সেখানে ওয়েট করছে, পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে, এবং 15 দিন ধরে এই ঘটনাটা ঘটছে। এখান থেকে তুমি যদি ওখানকার লোকাল গ্রামবাসীদের আওয়াজ শুনতে চাও, তুমি যদি চাও আমি তোমাকে ভিডিও দিয়ে দেবো। সেখানে বারবার বলছে আমরা 15 দিন ধরে আতঙ্কিত, ওই যে নদীতে তারা মাছ টাছ কিছু ধরতে যেতে চাইছে না, পারছে না। তো সুতরাং এই যে ব্যাপারটা আজকে ভারতবর্ষে ইন্টেলিজেন্স আছে বলেই আজকে যে রোহিঙ্গার কথাগুলো, এইগুলোর কথাগুলো আমরা রাজনীতিবিদরা হিসাবে আমরা বারবার বলেছি, কিন্তু এটা ভারতবর্ষের পলিটিক্যাল লোকেদের বুঝতে হবে যে ভারতবর্ষের জন্য আজকে মোদী বিরোধিতা করতে পারেন পলিটিক্যালি, কোনো মোদী বিরোধিতা করতে করতে কখন ভারতবর্ষের বিরোধিতা করতে বলেছেন, এটা খুব সিগনিফিকেন্ট। আজকে যেমন তুমি দেখো, আজকে যখন আমরা বারবার বলছি এই যে তোমার জামাত, এই জামাত আর তোমার এই মুর্শিদাবাদের জামাত যারা সিএ এর সময় আগুন লাগিয়েছিল, তার কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নেই। এথনিক আর সেম, যেরকম ওই ভদ্রলোক বললে যে এই মায়ানমারের যারা বুদ্ধিস্ট এবং ওই পার্বত্য অঞ্চলের বুদ্ধিস্ট, দে আর সেম, এথনিক্যালি সেম। তো যারা আজকে আমাদের ট্রেন জ্বালালো, বাস জ্বালালো সিএ এর সময়, আর যারা আজকে ওইখানে জামাত, অল আর সেম। এই জামাতের সাথে প্রিয়াঙ্কা গান্ধী ভোটে লড়ে, এই জামাতের নেতা আজকে এই জামাতের নেতা আজকে লাইব্রেরি মন্ত্রী। তো সেই বিষয়ে কোন ভাবতে হবে? এক সেকেন্ড, একটা মানে খুব হাইলি অবজেকশনেবল একটা কথাবার্তা বললেন। দেখুন, আমরা রাজনীতি আমরা করি, আমরা একটা দলকে রিপ্রেজেন্ট করি, আপনারা আমাদেরকে যা এসে বলতে পারেন, সারাদিন বলেন আবার বলতে পারেন, কিন্তু আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি দেশকে এতদিন সার্ভ করেছেন আমাদের মানে ডিফেন্সের থেকে গিয়ে, তো ওনাকে যেন কোনো রকম সেরকম কথা না বলে যে উনি নাকি বলছেন যে উনি মোদী বিরোধিতা করতে গিয়ে নাকি দেশ বিরোধিতা, এইসব কথা আমাদের বলে আমরা ঠিক আছে, আমি আমার সময় বলি
প্লিজ দেখুন, এবার যিনি কথাগুলো বলছেন স্যারের কথার সাথে আমি একেবারে সম্মত, বা আমরা অনেকবার এটা বলেছি যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে যদি দেখি, সেটা বাংলাদেশ হোক, নেপাল হোক, মায়ানমার হোক, শ্রীলঙ্কা হোক, মালয়েশিয়া হোক, আজকের দিনে বলুন কোন দেশের সাথে আমাদের রিলেশন খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে আমাদের ওই যে ব্র্যান্ডিংয়ের চক্করে যে আমরা একদম দাদা এইভাবে ডিস্টার্ব করলে কিন্তু পরে আপনি বলতে পারবেন না, একদম দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে? ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের একটা ল্যাক অফ, যিনি স্যার যে কথাটা বলছিলেন যে ল্যাক অফ একটা মানে ইন্টেলিজেন্স ফেলিয়ার আমাদের হয়েছে বলেই আমরা এই ভাবটা আগে থেকে বুঝতে পারিনি। আর আমাদের অলরেডি একটা মানে সেটা ডিফেন্সের ক্ষেত্রে হোক, আমাদের সামরিক বাহিনী হোক, ইন্টেলিজেন্স হোক, সমস্ত কিছু আমাদের অলরেডি একটা এস্টাবলিশ, একটা স্ট্রং, একটা কম্পিটেন্ট একটা সিস্টেম রয়েছে। কিন্তু আজকের দিনে যেটা মনে হচ্ছে, যেটা আমরা অনুভব করতে পারছি, যে দ্য সিস্টেম ইজ কম্পিটেন্ট এনাফ বাট দি লিডারশিপ ইজ ইনকম্পিটেন্ট। এই জন্যই আজকে এইসব দিন আমাদের দেখতে হচ্ছে। আপনি বলুন, একটা অ্যাড চলছিল ভোটের সময় যে কার একটা আমরা বারবার হচ্ছে মানে ঘরোয়া খেউড়ে জড়িয়ে পড়ছি গোটা বিষয়টা নিয়ে। ন্যাশনাল সিকিউরিটিতে এই ধরনের বিষয়গুলো, এই ধরনের তরজাগুলো আমার মনে হয় না ব্রিগেডিয়ার সামনে মানে একমত হবেন, এটা কোনো দরকার নেই। কথা বলতে চাই, বর্ডার সিলিং अगेंस्ट टेररिस्ट, চাहे বাংলাদেশ বলুন চাहे পাকিস্তান বলুন, আমাদের সিস্টেমস আর ওয়েল ইন প্লেস। আর পাকিস্তান দেখুন লাস্ট 3-4 বছরে কটা টেরর অ্যাটাক হয়েছে, ওটা একটা ফেল স্টেট। হ্যাঁ, মানে এটা নিয়ে কোনো আর বিতর্ক নেই। আমি বলছি ওরা পারছে না, দে আর ইনকম্পিটেন্ট। ঠিক, আমাদের সিকিউরিটি ফোর্সেস আরও কম্পিটেন্ট, আমরা ওদের মারছি। হ্যাঁ, এইবার আমি এই জায়গা থেকে আসবো যেটা বিপ্লবদার কাছে। পাকিস্তানের অবস্থা দেখেছি, বাংলাদেশ সেই পথে কিনা, এবং বাংলাদেশ কদিন আগে দাবি করছিল যে উত্তর পূর্ব দখল করে নেবো, এখান থেকে চট্টগ্রাম দখলের কথা হয়েছিল। কিন্তু চট্টগ্রাম ভারতের থেকে বিপদের কিছু না থাকলেও মিয়ানমারের জন্য কতটা বিপদের, এইটা একটু বিপ্লবদার কাছে বুঝে নিতে চাইবে এবারে। হ্যাঁ দেখো সব্যসাচী, আমি বারবার করে বলছি যে যবে থেকে দেশ বিভাগ হয়েছে তবে থেকে কিন্তু চট্টগ্রামের আদিবাসী লোকজন নিজেদের স্বাধীনতার আন্দোলন করেছে, এবং সেটাই 90s যখন তাদের ওপর বাংলাদেশের সেনাবাহিনী অত্যাচার করা শুরু করে, এটা একটা চূড়ান্ত সংগ্রামের রূপ নেয়, এবং যেটা 97-এ শেখ হাসিনাই শান্তি চুক্তি করেছিলেন, যার ফলে কিছুটা তিনি শান্তি আনতে পেরেছিলেন। কিন্তু শান্তি আসেনি। আমরা দেখব যে গত কয়েক বছরে ক্রমাগত সেখানে বাংলাদেশি মুসলমান সেটলার, অর্থাৎ যারা জোর করে আদিবাসীদের তাড়িয়ে দিয়েছে, তাদের সাথে চট্টগ্রামের উপজাতিদের ক্রমাগত সংঘর্ষ লেগে রয়েছে। এবং আমি এই আরাকান আর্মি কেন বাংলাদেশের জন্য ডেঞ্জারাস, কারণ এই আরাকান আর্মি এবং শান্তি বাহিনী, যেটা আগে ছিল এখন বলছে কেএনএফ, আমি আবার বলছি, যারা চিটাগং ট্রাইবালদের রেবেল আর্মি, তারা একে অপরকে সাহায্য করে। এরা মারকে ওখানে পালায়, ওরা মারকে এখানে পালায়, যার জন্য আজকে আরাকান আর্মির যখন ক্ষমতা বৃদ্ধি হয়েছে সেটা বাংলাদেশের জন্য অশ্লীল সংকেত। আজকে আরাকান আর্মির জন্য, কারণ আমি আবার বলছি, আরাকান আর্মি এবং শান্তি বাহিনী ওরফে কেএনএফ, এদের কম্পোজিশন এক, ওরা কিন্তু চট্টগ্রামের স্বাধীন চট্টগ্রাম স্থাপন করতে চাইবে। বাই দ্য ওয়ে, স্বাধীন চট্টগ্রাম স্থাপন না করাটা ব্রিটিশ আমলের পার্টিশনের ভুল। 71-এ যখন যুদ্ধ হলো তখন চট্টগ্রাম স্বাধীন করার একটা প্রস্তাব উঠেছিল, সেটা তখন কংগ্রেস সাপোর্ট করেনি, সেটা কংগ্রেসের ভুল। করলে ভারত একটা অল্টারনেটিভ রাউট পেত। তো বেসিক্যালি এখানে রাজনৈতিক চাপান উত্তরণ করে কোনো লাভ নেই। আমি বলবো বিজেপি এবং কংগ্রেস দুটো দেশই ভারতের সিকিউরিটি সিকিউর করতে ব্যর্থ হয়েছে, কারণ সবসময় ইন্টেলিজেন্স দিয়ে ওইভাবে সিকিউরিটি সিকিউর করা যায় না। জিওপলিটিক্স করে এই যে যদি চট্টগ্রাম এবং এই এরিয়াটা যদি ভারতের থাকতো, তাহলে চিকেন নেকের উপর ডিপেন্ড করতে হতো না, একটা অল্টারনেটিভ সি রাউট থাকতো নর্থ ইস্টের জন্য। এই ব্যাপারগুলো কেন কংগ্রেসি চিন্তাবিদ বা বর্তমানে বিজেপি চিন্তাবিদদের মাথায় আসেনি, আমার মাথায় খুব একটা ঢোকে না, বাট ইজ আ পার্ট অফ দ্য জিওপলিটিক্যাল থিং। শুধু ইন্টেলিজেন্স দিয়ে এটা যদি ভাবা হয় যে কোনো একটা রাষ্ট্রকে টেকানো যাবে, সেটা কিন্তু যায় না। ইন্টেলিজেন্সরাই বলে যে তার সাথে সাথে বিভিন্ন রকম জিওপলিটিক্সও তাদের করতে হয়। সেই ব্যাপারটাতে তো আমার তো মনে হয় ভারত এখনো একযুগ পিছিয়ে আছে। আচ্ছা প্রীতম, খুব সঙ্গে তোমার আপনি যেটা বললেন একদম ঠিক বলেছেন। আজকে আপনি যদি জানেন যে ওখানে যে একটা নদী আছে, সেই নদীর উপর ব্রিজটা তৈরি হয়ে গেছে, এবং ডাইরেক্টলি এখন চট্টগ্রাম টু ডাইরেক্টলি এলিভেটেড রাস্তা এই মোদী সরকারই করেছে, সোজা ত্রিপুরা চলে যাওয়া। এবং সুতরাং ওখানে প্রায় কয়েক হাজার একর জমি ইন্ডিয়ান গভর্নমেন্ট কিনে রেখেছে ওই হিলি নদীর পাশে। তো সেটা আপনি খুব ভালো করে জানেন। সুতরাং আজকে আমরা ডিপ্লোম্যাটিক্যালি, মিলিটারিলি, ইন্টেলিজেন্সলি খুব ভালো জায়গায় আছি। কিন্তু আজকে যেহেতু ওখানে মাইনরিটি হিন্দুদের উপর
আজকে যেভাবে ওখানে জামাতের লোকেরা অত্যাচার করছে এই কথাটা আমরা চিৎকার করে করে বলছি। আজকে বলুন, এখানে ব্রিগেডিয়ার স্যার আছেন, দাদা আছেন, আমরা বলছি যে ভাইও একটু আগে বলে যে ল্যান্ড ইজ এ স্টেট সাবজেক্ট। আজকে আগে তো আমাদের বর্ডার সিকিউরিটি করতে হবে। আজকে মোদি আসার পর কটা পাকিস্তানি জঙ্গি কিন্তু এই চর্চা যখন আমরা করছি, জমি দেবে না, আমরা বলছি রোহিঙ্গাতে তোমরা চিহ্নিত করো। এক্স্যাক্টলি, কিন্তু এখানে প্রীতম কেতন, আমি পরের খবরে আসবো। এই বিতর্ক যখন প্রীতম প্লিজ, এই বিতর্ক যখন প্রীতম আর কেতন করছে তখন এরকম একটা আশঙ্কা, রাজধানীতে রোহিঙ্গারা ঘাঁটি গেড়েছে, ঘিঞ্জি এলাকায় গা ঢাকা দিয়েছে তারা। এবার শহরের অলিগলি চষে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের খোঁজা শুরু করলো অমিত শাহর হাতে থাকা দিল্লি পুলিশ। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান আর পূর্বে ইউনুসের বাংলাদেশ। উপমহাদেশে ভারতের মাথা ব্যথার কারণে কোনো কমতি নেই, কিন্তু সব সমস্যা কি সীমান্তের ওপারে, নাকি ঘরের মধ্যেও লুকিয়ে রয়েছে বিপদ? বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় যখন চিন্তিত ভারত, তখন ভারতের চিন্তা বাড়িয়েছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করারও কাজও শুরু হয়ে গিয়েছে। দেশের রাজধানী দিল্লিতে রোহিঙ্গাদের নথি তথ্য যাচাই করছে পুলিশ। দেশের রাজধানী শহর নয়াদিল্লি, সেখানেই দেশের সংসদ ভবন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বাসভবন থেকে কেন্দ্রীয় সচিবালয়, শহরের জায়গায় জায়গায় বিদেশি দূতাবাস থেকে ভিভিআইপিদের ঠিকানা। দেশের প্রাণ কেন্দ্রেই কি ঘাঁটি গেড়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা? দিল্লি পুলিশ আজ উত্তর পূর্ব দিল্লির শিলামপুরে গিয়ে রোহিঙ্গাদের নথি যাচাই করলেন। তাদের কাছে কি নথি রয়েছে, তারা কোন তথ্যের ভিত্তিতে, কোন নথির ভিত্তিতে দিল্লিতে বসবাস করছে, তারা কবে এসেছে, কোথা থেকে এসেছে, যাবতীয় তথ্য দিল্লি পুলিশের কর্মীরা, দিল্লি পুলিশের আধিকারিকরা যাচাই করছে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত হওয়ার পর দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার অনেক আগে থেকেই উত্তর পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় ঠাঁই নিয়েছেন মায়ানমারে উদ্বাস্তু রোহিঙ্গারা। দিল্লির বিধানসভা ভোটের আগে এই রোহিঙ্গাদের নিয়েই চিন্তায় অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। দিল্লিতে সামনের বছর শুরুতেই বিধানসভা নির্বাচন, তার আগে বৈধ ভোটার এবং অবৈধদের চিহ্নিতকরণের কাজের পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজও শুরু হয়ে গিয়েছে। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। অসমের মুখ্যমন্ত্রী আজকে নির্দেশিকা জারি করে দিয়েছেন যে আধার কার্ড করতে হলে এনআরসিতে নাম নথিভুক্ত করতে হবে, নয়তো আধার কার্ড হবে না। এবং হিমন্ত বিশ্ব শর্মা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ইসরায়েলের মতন থাকা শিখে যেতে হবে আমাদের। কতটা গুরুত্বপূর্ণ এই কথা, কতটা ইঙ্গিতপূর্ণ এই কথা, ব্রিগেডিয়ার সান্যাল? আমি ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের সাথে যুক্ত ছিলাম, ইন সার্ভিস, এখনো আমার পার্সোনাল ফ্রেন্ডস আছে। ইসরায়েল পুরো পৃথিবীকে শিখিয়েছে একটা মাইনরিটি স্ট্যাটাস থেকে কি করে নিজেকে একটা স্ট্রং অপোনেন্ট দেখাতে হবে। ওটা যেমন এখন প্যালেস্টিনিয়ানস, হেজবোল্লাহ যেরকমভাবে ইসরায়েলিরা কন্ট্রোল করেছে, অনেক আমাদের শেখার দরকার, স্পেশালি উইথ রিগার্ডস টু কাউন্টার টেরর অপারেশনস। ওদের যে ইন্টেলিজেন্স সিস্টেমটা, আমি বলবো ইট ইজ নিয়ার ফুল প্রুফ। ওরা যেরকমভাবে হেজবোল্লাহ আর এইসব মিলিটেন্ট গ্রুপসের ভেতরে ইনফিল্ট্রেট করেছে, আর ওইখানে ওদের বসে এই মিলিটেন্ট গ্রুপসদের লিডার্সদের মেরেছে, কোনো দেশ পারেনি। সো দেয়ার ইজ লট টু লার্ন ফ্রম ইসরায়েল। আমাদের দেশটার সিকিউরিটি প্রবলেম আছে, কিন্তু একটা ন্যাশনাল লেভেলে আর একটা স্টেট লেভেলে একটা আই উইল সে রিজনেবলি গুড কোঅর্ডিনেশন আছে, যার জন্য আমাদের দেশে এতগুলো টেরর অ্যাটাকস হচ্ছে না, আর অনেকগুলো তার আগেই ধরা পড়ছে, যেমন হায়দ্রাবাদ থেকে, মুম্বাই থেকে, ব্যাঙ্গালোর থেকে, ইউপি, দিল্লি,
ইনসিডেন্টলি একটা পেকিং অর্ডার আছে আমরা কোন জায়গা সবচেয়ে বেশি ভালনারেবল। হায়দ্রাবাদ নাম্বার 1, তারপরে সেকেন্ড থার্ড হচ্ছে বিহার আর ইউপি, দিল্লি হচ্ছে তারপরে, আর তারপরে বাংলা, পশ্চিম বাংলা ইজ সেকেন্ড অর থার্ড ইন দি পেকিং অর্ডার। তো আমরা বেশ ভালনারেবল। ওকে আমি এই জায়গা থেকে আসবো। বিপ্লবদা, খুব সংক্ষেপে জানতে চাইবো, ইসরায়েলের মতো থাকতে শেখা উচিত, হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্য সাপোর্ট করছেন? অ্যাবসলিউটলি, আমি এটা বলেছি যে আজকে চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা হচ্ছে রাইট স্টেটমেন্ট। এটা যদি ভারতীয়রা যদি 1945 থেকে, যখন থেকে দেশভাগের কথা উঠলো, তখন থেকে যদি ইহুদিদের মতো হতে পারতো, আজকে হয়তো এই ধরনের প্রবলেমগুলো জন্মাতোই না। যাকে দেরিতে হলেও মানুষের মনে বুদ্ধির উদয় হয়। যেভাবে ইসরায়েল তার আশেপাশে একসাথে 7টা শত্রু দেশকে কন্ট্রোল করছে বিভিন্নভাবে, সেই টেকনিকটা তো অবশ্যই ভারতের শেখা উচিত, পলিটিক্সটা শেখা উচিত, ইন্টেলিজেন্সটা শেখা উচিত, মিলিটারি স্ট্র্যাটেজিটা 100% শেখা উচিত। এর সাথে আমি 100 ভাগের 200 ভাগ সহমত। অনেক ধন্যবাদ বিপ্লবদা। আমি প্রীতম আর কেতনের কাছে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশ, নেপাল ঝুঁকছে চীনের দিকে, চীন রয়েছে আফগানিস্তান, তালিবান। এই পরিস্থিতিতে হিমন্ত বিশ্ব শর্মার কথাটা কতটা ঠিক? ইসরায়েলের মতন হতে হবে আমাদের। কেতন, দেখুন, আমাদের যে দেশ, আমাদের যে ডেমোগ্রাফি, আমাদের যে ডাইভার্সিটি, এগুলো নিয়ে আমরা আমাদের মতোই চলবো। আর আমরা আমাদের পূর্ব যারা নেতারা ছিলেন তারা তো পথ দেখিয়েছেন, এইসব সমস্যা তারা কি সুন্দর কি ভালোভাবে ট্যাকেল করেছেন, সেখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সঙ্গে নিয়ে আর নিজের মানে কোঅর্ডিনেশন করেছেন। এগুলো আমাদের অন্যদের থেকে শেখার দরকার নেই, আমরা যথেষ্ট। আমরাই আমাদের থেকে শিখি। কিন্তু ব্যাপারটা যেটা স্যার বলছিলেন একটু আগে, যে আমাদের সব কিছু মানে সিস্টেমটা ইজ কম্পিটেন্ট, সব কিছু কম্পিটেন্ট, তাহলে ইনকম্পিটেন্সটা কোন জায়গায়? তাহলে ফরেন পলিসি বা নিজেকে বিশ্বগুরু আপনি টিভিতে, ফেসবুকে আর পয়সা খরচা করে মার্কেটিং দিয়ে করাতে পারবেন না। এই যে বলুন, আজকে আপনি যে দেশগুলোর কথা বললেন, আমাদের প্রতিবেশী দেশ, কারোর সাথে রিলেশন ভালো নেই। আর লোকসভা ভোটের আগে আমরা একটা পলিটিক্যাল অ্যাড দেখতাম, সেখানে কার একটা পাপা, সে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিত, সে নাকি প্যালেস্তিন আর ইসরায়েলের যুদ্ধ থামিয়ে দিত। কিন্তু সেই এদের পাপা ওই আমাদের অঙ্গরাজ্য মণিপুরে 2 বছর ধরে কিছু করতে পারছে না। ওই ওদের পাপা, কার যেন পাপা জানি না, পাপা বলে বলছিল টিভিতে, বলে আমি পাপা শব্দটা ইউজ করতাম কোট অ্যান্ড কোট। ওরা এই বাংলাদেশ শিশু নিয়ে কোনো কিছু করতে পারছে না। অর্থাৎ আপনাকে যদি একটা ডিপ্লোমেসি শুধু ওই মার্কেটিং, ফেসবুক আর এ দিয়ে হয় না, এটার জন্য একটা বুদ্ধি লাগে। খুব সংক্ষেপে, যাই হোক, আজকে যেই ভুলগুলো ইন্দিরা গান্ধী করে গেছে, সেই ভুলগুলো আজকে নরেন্দ্র মোদী করবেন না। আজকে যেভাবে করে একটু আগে দাদা বলছিল না যে চট্টগ্রামটা নেওয়ার মতো জায়গায় ছিল, সেটা তখন নিলেন না। 70,000 এই রাজাকারদের ছেড়ে দিলেন। আজকে তখন পিওকেটাও নিলেন না, এবং অজস্র যদি বলতে যায় আরও 1 ঘন্টা তো প্রোগ্রাম রাখবে। কিন্তু আজকে এই যে ইসরায়েলের সাথে যে ব্রিগেডিয়ার স্যার বলছিল, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছেন, এবং আজকে ইসরায়েলের সাথে আমাদের সব রকম ইন্টেলিজেন্স আদান প্রদান হয়। তো এবং আমরা আজকে যে জায়গায় আছি, আজকে তুমি বলো না, তোমার নেপাল থেকে শুরু করে মায়ানমার থেকে শুরু করে তোমার এই পাশের যে দেশটা, এই কয়েকদিন আগে যে কথাগুলো বলছিল, তো সেগুলো আজকে সবাই উল্টো কথা বলছে। শ্রীলঙ্কা আজকে ভেসে গেছিল, আজকে সেই এই গভর্নমেন্টের কাছে এসে হাত পাততে হয়েছে, এবং আমরা সাথে আছি। আমরা আজকে যে তোমার পাশের সমুদ্র দেশ লাক্ষাদ্বীপের পাশে যে দেশটা আছে, সেখানেও আমরা তার সাথে আছি। প্রত্যেকে আছে দেখে আজকে তুমি দেখো, বাংলাদেশের জানুয়ারির 3rd উইক থেকে পুরো ওয়ার্ল্ড পলিটিক্স উইল বি চেঞ্জ, এবং সেটা ডিপ স্টেট, যেটা তোমার পুরো ওয়ার্ল্ডে যেটা। ঠিক আছে, ডাক্তার খুব সঙ্গে আমার সময় শেষ হয়ে গেছে, আমার সময় শেষ হয়ে গেছে। আমি ফোকাস করছি বাংলাদেশ নিয়ে। খুব সংক্ষেপে, বাংলাদেশ এর প্রেজেন্ট টেম্পোরারি গভর্নমেন্ট যা কিছুই করুক, ইন্ডিয়া সেটাকে ভালো করে সামলাতে পারে। ইন্ডিয়ার কাছে ডিপ্লোম্যাটিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, ইকোনমিক পাওয়ার আছে। ইন্ডিয়া কোনোদিন মিলিটারি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে না। কেন কি এই 3টে ব্যবহার করে বাংলাদেশকে সামলে দেওয়া সম্ভব, এবং আমরা সামলেও দিচ্ছি। কিন্তু সীমান্তটা সামলাতে হবে এই মুহূর্তে, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা বিতর্কে যাব না, সময় একদম শেষ। সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।